দারোগা একজন গর্ভবতী মহিলাকে চোর ভেবে থানায় আটকে রেখেছিলেন। বহু বছর পর সেই মহিলাই তার সবথেকে বড় অফিসার হয়ে ফিরে এলেন। গুজরাটের আমেদাবাদ শহরের এক তপ্ত দুপুর ছিল। মে মাস চলছিল এবং সূর্য যেন পুরো শহরকে আগুনের মতো পুড়িয়ে দিচ্ছিল। রাস্তায় তীব্র রোদ ঝিকমিক করছিল। অনেক অটোরিকশার শব্দ শোনা যাচ্ছিল। অনেক হকার তাদের দোকান সাজিয়ে দাঁড়িয়েছিল, আবার কারখানা থেকে বের হওয়া অনেক শ্রমিক তাদের ক্লান্ত শরীর টেনে বাড়ির দিকে যাচ্ছিল। সেই ভিড় আর শোরগোলে ভরা শহরের মাঝে একটি সরু রাস্তার ধার দিয়ে ধীর পায়ে এক মহিলা হাঁটছিল, যার নাম ছিল কবিতা। তার মুখে ক্লান্তি পরিষ্কার দেখা যাচ্ছিল। কপালে ঘামের ফোঁটা চিকচিক করছিল এবং তার হাঁটার গতিও সাধারণ মানুষের মতো দ্রুত ছিল না, বরং খুব সাবধানে ছিল, কারণ সে 7 মাসের গর্ভবতী ছিল এবং তার পিঠের ফোলা আকার পরিষ্কার বুঝিয়ে দিচ্ছিল যে তার ভেতরে এক নতুন প্রাণ বেড়ে উঠছে। কিন্তু তার মুখের দুশ্চিন্তা এটাও বলছিল যে সেই প্রাণকে নিরাপদ পৃথিবীতে নিয়ে আসার পথ তার জন্য মোটেও সহজ ছিল না। কবিতা মূলত গুজরাটেরই একটি ছোট শহরের বাসিন্দা ছিল, কিন্তু বিয়ের পর স্বামী রমেশের সাথে সে আমেদাবাদে চলে এসেছিল, কারণ রমেশ এখানকার একটি কাপড়ের কারখানায় শ্রমিকের কাজ করত এবং তার উপার্জনেই দুজনের ছোট সংসার চলত। শুরুতে জীবন খুব একটা কঠিন ছিল না, কারণ টাকা কম থাকলেও প্রতিদিনের খাবার আর ঘর ভাড়ার খরচ কোনোভাবে চলে যেত। কিন্তু হঠাৎ সবকিছু সেদিন বদলে গেল যখন কারখানার মালিক ক্ষতির দোহাই দিয়ে কারখানা বন্ধ করে দিল এবং শ্রমিকদের পুরো টাকা না দিয়েই শহর ছেড়ে পালিয়ে গেল। সেই দিনের পর থেকে রমেশ প্রতিদিন সকালে কাজের খোঁজে বের হতো এবং গভীর রাতে খালি হাতে ফিরে আসত। ঘরের রেশন ধীরে ধীরে ফুরিয়ে যেতে লাগল। বাড়ির মালিক প্রতিদিন ভাড়ার জন্য খোটা দিতে লাগল এবং ওপর থেকে ডাক্তার কবিতাকে পরিষ্কার বলে দিয়েছিলেন যে এখন তার বিশ্রাম নেওয়া উচিত, কারণ গর্ভের 7ম মাস চলছে এবং সামান্য অবহেলা মা ও শিশু উভয়ের জন্যই বিপদ ডেকে আনতে পারে। কিন্তু বিশ্রাম করা তখনই সম্ভব হয় যখন জীবনের সামান্যতম সুবিধা থাকে। এখানে তো প্রতিটি দিন নতুন এক দুশ্চিন্তা নিয়ে আসত। সেদিন কবিতা একাই বাড়ি থেকে বেরিয়েছিল, কারণ সে পাশের বাজারে শুনেছিল যে একটি গুদামে মালপত্র তোলা এবং প্যাকিং করার কাজ পাওয়া যেতে পারে। সে ভেবেছিল যে যদি সে সামান্য কাজও পেয়ে যায় তবে অন্তত কিছু টাকা আসবে, যা দিয়ে ঘরের ওষুধ আর রেশনের ব্যবস্থা করা যাবে। কিন্তু যেমনই সে বাজারের সেই ভিড়ভাট্টাপূর্ণ গলিতে পৌঁছল, যেখানে চারদিকে দোকান, হকার আর মানুষের যাতায়াত ছিল, হঠাৎ একটি জুয়েলারি দোকানের সামনে জোর চিৎকার শুরু হলো। দোকানের ভেতর থেকে একজন লোক আতঙ্কিত গলায় চিৎকার করতে করতে বাইরে এলো এবং বলতে লাগল যে তার দোকান থেকে এই মাত্র সোনার হার চুরি হয়ে গেছে এবং চোর হয়তো এখনও আশেপাশে কোথাও আছে। তার চিৎকার শুনে আশেপাশের মানুষ সাথে সাথে জড়ো হতে লাগল এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে এক বড় ভিড় জমে গেল। মানুষ একে অপরকে সন্দেহের নজরে দেখতে লাগল। কেউ কারোর উপর সন্দেহ করছিল তো কেউ অন্য কারোর উপর। কিন্তু হঠাৎ সেই দোকানদারের নজর ভিড় থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা কবিতার উপর পড়ল, যে দেয়ালের উপর ভর দিয়ে ধীরে ধীরে হাঁপাচ্ছিল, কারণ অনেকটা হাঁটার ফলে তার দম ফুরিয়ে এসেছিল। দোকানদার কিছু না ভেবেই সাথে সাথে নিজের আঙুল তার দিকে তুলল এবং জোরে চিৎকার করে বলল যে এই মহিলাই তার দোকানের সামনে দাঁড়িয়েছিল এবং তারপরই হার গায়েব হয়েছে, তাই চোর এই হতে পারে। ভিড় যেন একটা লক্ষ্য খুঁজে পেল এবং হঠাৎ সকলের নজর কবিতার উপর গিয়ে আটকে গেল। কিছু লোক নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল যে হয়তো এই চুরি করেছে, কারণ একে বাইরের লোক মনে হচ্ছে। কেউ বলছিল শাড়ির মধ্যে লুকিয়ে ফেলেছে, আবার কেউ এও বলছিল যে আজকাল চোরেরা এভাবেই নিরীহ সেজে ঘুরে বেড়ায়। কবিতা ঘাবড়ে গেল এবং সাথে সাথে হাত জোর করে সবাইকে বোঝানোর চেষ্টা করল যে সে কিছুই করেনি এবং সে শুধু কাজ খুঁজতে এসেছিল। কিন্তু ভিড়ের মধ্যে কারোর কাছে তার কথা শোনার সময় ছিল না, কারণ ভিড় যখন একবার সন্দেহ করার সুযোগ পায় তখন সত্য প্রায়ই সেই চিৎকারে চাপা পড়ে যায়। তখনই কেউ পুলিশকে ফোন করে দিল এবং কিছু মিনিটের মধ্যেই পুলিশের জিপ সেখানে এসে থামল, যার ফলে ধুলোর আস্তরণ রাস্তায় উড়তে লাগল। জিপ থেকে এক কঠোর মুখের দারোগা নিজে নামল, যার নাম ছিল ইন্সপেক্টর বিক্রম সিং। লম্বা চওড়া গড়ন, কড়া কণ্ঠস্বর আর চোখে এমন এক অভ্যাস যা কোনো তদন্ত ছাড়াই সামনের জনকে অপরাধী মেনে নিতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। সে এসেই ভিড়কে পেছনে সরাল ইশারা করল এবং দোকানদারকে জিজ্ঞেস করল ঘটনা কি।
দোকানদার সাথে সাথে ঘাবড়ে গিয়ে পুরো গল্প শোনাল এবং কোনো প্রমাণ ছাড়াই সরাসরি কবিতার দিকে আঙুল তুলে বলে দিল যে ওই মহিলাই তার দোকানের সামনে দাঁড়িয়েছিল এবং তারপরই হার গায়েব হয়েছে, তাই তার পূর্ণ সন্দেহ যে চুরি সেই করেছে। বিক্রম সিং ধীরে ধীরে নিজের দৃষ্টি কবিতার দিকে ঘোরাল এবং তাকে ওপর থেকে নিচ পর্যন্ত ভালো করে দেখল। কবিতার মুখ ভয়ে সাদা হয়ে গিয়েছিল এবং তার চোখে জল ভরে এসেছিল। সে কাঁপানো গলায় বলল যে স্যার, সে কোনো চুরি করেনি এবং সে শুধু কাজ খুঁজতে এসেছিল। কিন্তু বিক্রম সিং তার কথা শেষ হওয়ার আগেই কঠোর গলায় বলল যে সব চুরি ধরা পড়ার পর এক কথাই বলে, আর সত্যি তো থানাতেই বের হয়। কবিতা কাঁদতে কাঁদতে বলল যে সে গর্ভবতী এবং তার দ্বারা ভুল করেও এমন কাজ করা সম্ভব নয়। কিন্তু বিক্রম সিংয়ের যেন এসব কথায় কোনো কিছু আসলো গেল না, কারণ তার কাছে এটা ছিল স্রেফ একটা কেস যা তাড়াতাড়ি সমাধান করতে হতো, যাতে তার কঠোর পুলিশ অফিসারের ভাবমূর্তি বজায় থাকে। সে সাথে সাথে তার সেপাইদের আদেশ দিল যে ওই মহিলাকে জিপে বসিয়ে থানায় নিয়ে চলো, কারণ ওখানে জিজ্ঞাসাবাদ হবে এবং যদি সত্যি সে চুরি করে থাকে তবে সব সামনে চলে আসবে। দুই সেপাই এগিয়ে এলো এবং কবিতার হাত ধরে তাকে জিপের দিকে নিয়ে যেতে লাগল, অথচ সে অনবরত কাঁদতে কাঁদতে বলছিল যে সে কিছুই করেনি এবং সে শুধু এক অসহায় মহিলা যে নিজের অনাগত সন্তানের জন্য কাজ খুঁজতে এসেছিল। কিন্তু তার আওয়াজ সেই ভিড়ের শোরগোল আর মানুষের কটুকথার মাঝে কোথাও হারিয়ে গেল এবং কিছু মিনিট পর পুলিশের জিপ বাজারের সেই গলি থেকে বেরিয়ে সরাসরি থানার দিকে এগিয়ে গেল। আমেদাবাদের পুরনো এলাকায় তৈরি সেই থানা বাইরে থেকে যতটা সাধারণ দেখাত, ভেতর থেকে ততটাই ভারী আর ভয়ঙ্কর মনে হতো, কারণ ওখানকার দেয়ালে বহু পুরনো রং চটে গিয়েছিল। লোহার শিকের লকআপ থেকে আসা দুর্গন্ধ পুরো ঘরে ছড়িয়েছিল এবং সেখানে আসা প্রত্যেক মানুষ নিজেকে এক অদ্ভুত দমবন্ধ করা পরিস্থিতিতে অনুভব করত। কবিতাকে যেমনই জিপ থেকে নামিয়ে ভেতরে আনা হলো, তার চোখের ভয় আরও বেড়ে গেল, কারণ সে জীবনে কখনো পুলিশ থানা সামনে থেকে দেখেনি। বিক্রম সিং নিজের চেয়ারে বসে পড়ল এবং টেবিলের ওপর রাখা ফাইল বন্ধ করতে করতে কবিতার কাছে কঠোর গলায় জানতে চাইল যে সত্যি সত্যি বলে দাও সে সোনার হার কোথায় লুকিয়েছে, কারণ যদি সে এখন সত্যি না বলে তবে পরে পস্তাতে হবে। কবিতা অনবরত কাঁদতে কাঁদতে এক কথাই বলতে থাকল যে সে কোনো চুরি করেনি এবং সে নির্দোষ। কিন্তু বিক্রম সিংয়ের তার কথায় বিন্দুমাত্র বিশ্বাস হচ্ছিল না এবং সে সাথে সাথে একজন মহিলা কনস্টেবলকে ডেকে বলল যে এর ভালো করে তল্লাশি নেওয়া হোক, কারণ হার নিশ্চয়ই কোথাও না কোথাও লুকানো হয়েছে। কিছুক্ষণ পর তল্লাশি শেষ হলো, কিন্তু মহিলা কনস্টেবল নিচু স্বরে বলল যে ওই মহিলার কাছে এমন কিছুই পাওয়া যায়নি যা দিয়ে এটা প্রমাণিত হয় যে সে চুরি করেছে। এ কথা শুনে কিছুক্ষণের জন্য ঘরে স্তব্ধতা নেমে এলো, কিন্তু বিক্রম সিংহের মুখে সন্দেহ তখনও লেগেছিল, কারণ তার মনে হতো চোরেরা এত সহজে ধরা দেয় না এবং নিশ্চয়ই সে অন্য কোথাও হার লুকিয়ে ফেলেছে। সে রাগে টেবিলের ওপর হাত মেরে বলল যে যদি এখন সত্যি না বলে তবে একে লকআপে ঢুকিয়ে দাও, কারণ এক রাত শিকের পেছনে কাটালে সব অপরাধীর মুখ খুলে যায়। কবিতার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল এবং সে কাঁদতে কাঁদতে শেষবারের মতো মিনতি করল যেন তাকে আটকে রাখা না হয়, কারণ সে গর্ভবতী এবং তার খুব ভয় লাগছে। কিন্তু তার কথা কেউ শুনল না এবং পরের মুহূর্তেই লোহার ভারী দরজা বন্ধ হল আর সে সেই ঠান্ডা ও অন্ধকার কুঠুরির ভেতরে একা রয়ে গেল, যেখানে শুধু দুর্গন্ধ, নিস্তব্ধতা আর তার চোখের জলের শব্দ ছিল। ঠান্ডা মেঝেতে বসে কবিতা ধীরে ধীরে নিজের পেটের উপর হাত রাখল এবং কষ্ট ও ভয় জড়ানো গলায় ফিসফিস করে নিজের অনাগত সন্তানকে বলল যে হয়তো তাদের কপালে খুব কঠিন পথ লেখা আছে, কারণ আজ তার জীবনের সবথেকে অপমানজনক এবং যন্ত্রণাদায়ক দিন ছিল, যখন কোনো দোষ ছাড়াই তাকে চোর ভেবে জেলের শিকের পেছনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সে একদমই জানত না যে ভাগ্যের খেলা কেবল শুরু হয়েছে এবং আসার বছরগুলোতে সেই মহিলা, যার আজ কেউ শোনার নেই, একদিন এত শক্তিশালী হয়ে ফিরবে যে সেই থানায় দাগিয়ে থাকা ওই দারোগা তার চোখের দিকে চোখ রেখে কথা বলার সাহস পাবে না। আমেদাবাদের সেই পুরনো থানার লকআপের ভেতরে বসা কবিতার চোখ থেকে অনবরত জল পড়ছিল এবং ঠান্ডা সিমেন্টের মেঝেতে বসতে গিয়ে তার শরীরে এক অদ্ভুত শিরশিরানি অনুভূত হচ্ছিল। ঘরের কোণে লাগানো হালকা হলুদ আলোটা মিটমিট করছিল এবং তার নিচে বসা তাকে এমন এক মহিলা মনে হচ্ছিল যার জীবন হঠাৎ কোনো দোষ ছাড়াই অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। বাইরে বারান্দায় পুলিশদের গলার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল, কোথাও ফোন বাজছিল তো কোথাও ফাইল ওল্টানো হচ্ছিল, কিন্তু লকআপের ভেতরে সময় যেন থেমে গিয়েছিল এবং প্রতিটি মিনিট কবিতার জন্য 1 ঘন্টার মতো ভারী মনে হচ্ছিল।
কারণ সে শুধু নিজের পেটের উপর হাত রেখে এটাই ভাবছিল যে তার সন্তান পৃথিবীতে আসার আগেই কত বড় অপমান আর কষ্ট সহ্য করে নিল। কিছুক্ষণ পর থানার বারান্দায় দাঁড়িয়ে দুই সেপাই নিজেদের মধ্যে নিচু স্বরে কথা বলছিল এবং তাদের কথাবার্তা লকআপ পর্যন্ত পরিষ্কার শোনা যাচ্ছিল, কারণ সেখানে বেশি শব্দ ছিল না। এক সেপাই অন্যজনকে বলল যে, ভাই, আমার তো এই মহিলাকে চোর মনে হচ্ছে না, কারণ তার মুখে যে ভয় আর অসহায়ত্ব আছে সেটা কোনো অপরাধীর নয়, বরং কোনো নিরুপায় মানুষের মনে হচ্ছে। কিন্তু দ্বিতীয় সেপাই কাঁধ নাচিয়ে বলল যে, ভাই, আমাদের কি করার আছে, সাহেব বলেছেন তো আটকে রেখেছি, আর যদি সত্যি চুরি না করে থাকে তবে কালকের মধ্যে নিজেই ছাড়া পেয়ে যাবে। পুলিশের চাকরিতে বেশি ভাবলে শুধু বিপদ বাড়ে, তাই যে আদেশ পাওয়া যায় সেটাই করা ভালো। তাদের কথা শুনে কবিতার মনে সামান্য আশার আলো জাগল, কিন্তু সাথে সাথে সেই আশাও ভেঙে গেল যখন তার মনে পড়ল যে ভিড় যখন তার উপর দোষ চাপিয়েছিল তখনও কেউ তার কথা শোনেনি। রাত ধীরে ধীরে গভীর হতে লাগল এবং বাইরে রাস্তায় যানবাহনের শব্দ কমে এলো। থানার বারান্দায় লাগানো টিউবলাইটের আলো মেঝেতে লম্বা ছায়া তৈরি করছিল এবং এরই মাঝে ইন্সপেক্টর বিক্রম সিং নিজের চেয়ারে বসে ফাইল দেখছিল। তার মুখে সেই একই কঠোর ভাব ছিল, কারণ তার কাছে একা ছিল স্রেফ আরও একটা মামলা যা সে নিজের কঠোরতা দিয়ে সমাধান করতে চাইত। সে আরও একবার সেই দোকানদারের জবানবন্দি পড়ল, যেখানে পরিষ্কার লেখা ছিল যে সে ওই মহিলাকে দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছিল এবং তারপরই হাড় হারিয়ে গিয়েছিল। বিক্রম সিংয়ের মনে এটাই ঘুরছিল যে যদি ওই মহিলা নির্দোষ হতো তবে এত ভয় পাচ্ছিল কেন। সে এটা বুঝতেই পারছিল না যে কখনো কখনো ভয় অপরাধের জন্য নয়, বরং নিরুপায় হওয়ার কারণেও হয়। এরই মধ্যে লকআপের ভেতরে বসা কবিতা হঠাৎ পেটে হালকা ব্যথা অনুভব করল এবং সে আতঙ্কিত হয়ে নিজের চোখ বন্ধ করে নিল, কারণ ডাক্তার আগেই বলেছিলেন যে বেশি মানসিক চাপ আর ভয় বাচ্চার জন্য ঠিক নয়। সে গভীর শ্বাস নেওয়ার চেষ্টা করল এবং নিজেকে শান্ত করার চেষ্টা করতে লাগল, কিন্তু বারবার তার চোখের সামনে সেই দৃশ্যই ভেসে আসছিল যখন ভিড় তাকে ঘিরে চোর বলছিল আর পুলিশ তাকে ধরে জিপে বসাচ্ছিল। সে ভাবছিল যে যদি রমেশ এসব জানতে পারে তবে তার ওপর দিয়ে কি যাবে, কারণ সে আগে থেকেই বেকারত্ব আর দারিদ্র্যে জর্জরিত ছিল এবং এখন এই নতুন বিপদ তার জীবনকে পুরোপুরি ভেঙে দিতে পারে। রাত প্রায় 10টা বাজে যখন থানার গেটের বাইরে এক রোগা লোক আতঙ্কিত হয়ে ভেতরে এলো এবং সে কাঁপা গলায় ডিউটিতে থাকা সেপাইকে জিজ্ঞেস করল যে এখানে কবিতা নামে কোনো মহিলাকে আনা হয়েছে কিনা। সেপাই তাকে ওপর থেকে নিচে দেখল এবং তারপর জিজ্ঞেস করল যে সে কে। সে লোকটা তাড়াতাড়ি বলল যে সে তার স্বামী রমেশ এবং কেউ বাজার থেকে এসে তাকে জানিয়েছে যে তার স্ত্রীকে চুরির সন্দেহে পুলিশ ধরে নিয়ে গেছে। এ কথা শুনেই সেপাই তাকে ভেতরে যাওয়ার ইশারা করল এবং কিছু মুহূর্ত পরেই রমেশ ইন্সপেক্টর বিক্রম সিংয়ের সামনে দাঁড়িয়েছিল। তার মুখে দুশ্চিন্তা আর ভয় পরিষ্কার দেখা যাচ্ছিল, কারণ সে কখনো ভাবতেও পারেনি যে তার স্ত্রীর মতো সাধারণ মহিলার ওপর চুরির অপবাদ আসতে পারে। রমেশ হাত জোড় করে নিচু গলায় বলল যে স্যার, তার স্ত্রী খুব সৎ এবং সজ্জন মহিলা, আর সে চুরির মতো কাজ কখনো করতে পারে না। সে শুধু কাজ খুঁজতে বাজারে গিয়েছিল, কারণ ঘরে টাকার খুব অভাব আর সে 7 মাসের গর্ভবতী, তাই তার দ্বারা এমন ভুল হওয়া অসম্ভব। কিন্তু বিক্রম সিং তার কথা মন দিয়ে শোনার বদলে কিছুটা কঠোর স্বরে বলল যে যদি সে নির্দোষ হয় তবে তদন্তের পর নিজেই প্রমাণ হয়ে যাবে, আর এখন তাকে লকআপে রাখা হয়েছে, কারণ সন্দেহ তার ওপরেই আছে। এ কথা শুনেই রমেশের চোখে জল এসে গেল এবং সে মিনতি করে বলল যে অন্তত একবার তাকে তার স্ত্রীর সাথে দেখা করতে দেওয়া হোক, কারণ সে খুব ভয় পেয়ে গেছে। কিছুক্ষণ ভাবার পর বিক্রম সিং ইশারা করল এবং এক সেপাই রমেশকে লকআপের কাছে নিয়ে গেল। যেমনই কবিতা নিজের স্বামীকে সামনে দেখল, তার চোখ দিয়ে জলের ধারা আরও তীব্র হল এবং সে শিকের কাছে এসে দাঁড়িয়ে পড়ল। দুজন কিছুক্ষণ কোনো কথা না বলে একে অপরের দিকে তাকিয়ে রইল, কারণ শব্দ যেন গলায় আটকে গিয়েছিল। তারপর রমেশ কাঁপা গলায় জিজ্ঞেস করল যে এসব কিভাবে হলো, এবং কবিতা কাঁদতে কাঁদতে পুরো ঘটনা বলে দিল যে কিভাবে হঠাৎ দোকানদার তার উপর অপবাদ দিল এবং কোনো প্রমাণ না দেখেই পুলিশ তাকে এখানে নিয়ে এলো। রমেশ শিকের মাঝখান দিয়ে তার হাত ধরার চেষ্টা করল এবং ধীরে ধীরে বলল যে সে যেন চিন্তা না করে, কারণ সত্য বেশি দিন লুকিয়ে থাকতে পারে না। কিন্তু ঠিক সেই সময়েই ভানার বাইরে থেকে এক নতুন আওয়াজ শোনা গেল, কারণ সেই জুয়েলারি দোকানদার দ্রুত ভেতরে আসছিল এবং তার মুখে এক অদ্ভুত অস্থিরতা ছিল। সে এসেই জোরে বলল যে তাকে ইন্সপেক্টর সাহেবের সাথে এখনই কথা বলতে হবে। বিক্রম সিং মাথা তুলে তার দিকে তাকালো
এবং জিজ্ঞেস করল কি হয়েছে। দোকানদার ইতস্তত করে বলল যে দোকানের ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং এইমাত্র দেখা হয়েছে এবং তাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে হার অন্য এক লোক চুরি করেছিল, যে ভিড়ের সুযোগ নিয়ে পালিয়ে গেছে এবং ওই মহিলার চুরির সাথে কোনো সম্পর্ক নেই। কথা শোনার পর ঘরে কয়েক সেকেন্ডের জন্য পুরোপুরি নিস্তব্ধতা নেমে এলো, কারণ সত্য হঠাৎ সামনে চলে এসেছিল এবং লকআপে বন্দী সেই গর্ভবতী মহিলা পুরোপুরি নির্দোষ ছিল। কিন্তু সেই নিস্তব্ধতার মাঝে কবিতার মনে যে ক্ষত তৈরি হয়েছিল তা এত গভীর ছিল যে শুধু এক ক্ষমা দিয়ে পূরণ করা সহজ ছিল না, কারণ সেই একটি ভুল সিদ্ধান্ত তার সম্মান, তার আত্মমর্যাদা আর তার জীবনকে চিরকালের জন্য বদলে দিয়েছিল। এবং হয়তো সেই মুহূর্তেই তার মনের ভেতরে কোথাও এমন এক আগুন জ্বলে উঠেছিল যা আসার বছরগুলোতে তাকে এক সম্পূর্ণ আলাদা পথে নিয়ে যেতে চলেছিল। পরদিন সকালে আহমেদাবাদ শহরে সূর্যের হালকা আলো ধীরে ধীরে রাস্তা আর বাড়িগুলোর ওপর ছড়িয়ে পড়ছিল, কিন্তু সেই থানার ভেতরে বসা কবিতার রাত তখনও শেষ হয়নি, কারণ সারা রাত সে জেগে কাটিয়েছে। তার মনে ভয়, অপমান আর কষ্টের এতগুলো স্তর জমে গিয়েছিল যে তার মনে হচ্ছিল যেন তার পুরো জীবন এক রাতেই বদলে গেছে। যখন কোনো মানুষকে দোষ ছাড়াই অপরাধীর মতো শিকের পেছনে দাঁড় করিয়ে দেওয়া হয়, তখন শুধু শরীর নয় বরং আত্মমর্যাদাও আহত হয়, এবং কবিতার মনে সেই চোট গভীর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ইন্সপেক্টর বিক্রম সিং যেমনই সিসিটিভির সত্য জানতে পারল, তার মুখের আত্মবিশ্বাস কিছুক্ষণের জন্য ভেঙে গেল, কারণ এখন সে বুঝতে পেরেছিল যে যেই মহিলাকে সে কোনো তদন্ত ছাড়াই চোর ভেবে নিয়েছিল সে পুরোপুরি নির্দোষ ছিল। সে সাথে সাথে সিপাহীকে আদেশ দিল যে লকআপের দরজা খোলা হোক এবং ওই মহিলাকে বাইরে আনা হোক। লোহার ভারী দরজা যখন ঘর ঘর শব্দ করে খুলল, তখন কবিতা ধীরে ধীরে উঠল। তার চোখে সারা রাতের জাগার ক্লান্তি ছিল আর মুখে এমন এক যন্ত্রণা ছিল যা ভাষায় প্রকাশ করা সহজ নয়। সে ধীরে ধীরে বাইরে এলো এবং কয়েক পা দূরে দাঁড়িয়ে থাকা নিজের স্বামী রমেশের পাশে গিয়ে দাঁড়াল। রমেশ সাথে সাথে তার হাত ভরে ফেলল, যেন সে ভয় পাচ্ছিল যে এসব স্বপ্ন নয় তো। বিক্রম সিং কিছুক্ষণ চুপ থেকে কবিতার দিকে তাকালো এবং তারপর কিছুটা নিচু গলায় বলল যে তদন্তে এটা পরিষ্কার হয়ে গেছে যে চুরি অন্য লোক করেছে এবং ভুল বোঝাবুঝিতে তাকে এখানে আনা হয়েছিল, তাই এখন তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। এই শব্দগুলো শুনতে হয়তো সাধারণ মনে হচ্ছিল, কিন্তু কবিতার মনে যে জখম হয়ে গিয়েছিল তার সামনে এগুলো খুব ছোট লাগছিল, কারণ সারা রাত এক গর্ভবতী মহিলাকে চোর ভেবে আটকে রাখা শুধু এক ভুল নয় বরং এমন এক অপমান যা ভুলে যাওয়া সহজ নয়। কবিতা কিছুই বলল না, সে শুধু একবার সেই থানার দেয়াল আর শিকের দিকে তাকালো, যেন সেই জায়গাটিকে চিরকালের জন্য নিজের মনে গেঁথে নিতে চায়। রমেশ ধীরে ধীরে তাকে সাহারা দিয়ে বাইরে নিয়ে যেতে লাগল, এবং যখন তারা দুজন থানার গেট দিয়ে বাইরে বেরোল, তখন ভোরের হালকা বাতাস তাদের মুখে লাগল, কিন্তু সেই বাতাসেও স্বাধীনতার সেই অনুভূতি ছিল না যা হওয়া উচিত ছিল, কারণ তাদের মনে তখনও সেই রাতের তিতকুটে স্মৃতি তাজা ছিল। পথে হাঁটার সময় রমেশ বারবার তাকে বোঝাচ্ছিল যে যা হয়েছে তা ভুলে যাওয়া উচিত, কারণ জীবনে আগে থেকেই অনেক সমস্যা আছে। কিন্তু কবিতার মনে এক অদ্ভুত নীরবতা ছিল। সে বেশি কিছু বলছিল না এবং শুধু ধীরে ধীরে হাঁটছিল, যেন তার ভেতরে কোনো গভীর চিন্তা জন্ম নিচ্ছে। বাড়ি পৌঁছনোর পর কিছুদিন কবিতা খুব শান্ত থাকতে লাগল। আগে সে ছোটখাটো কথায় হাসত, কিন্তু এখন তার মুখ থেকে সেই হাসি যেন হারিয়ে গিয়েছিল। রাতে যখন সে ঘুমানোর চেষ্টা করত, তখন তার বারবার সেই লকআপের ঠান্ডা মেঝে, সেই লোহার শিক আর সেই ভিড়ের আওয়াজ মনে আসত, যারা তাকে চোর বলছিল। অনেক সময় তার চোখ থেকে জল নিজে থেকেই গড়িয়ে পড়ত, আর রমেশ তাকে বোঝানোর চেষ্টা করত যে এটা স্রেফ একটা দুর্ঘটনা ছিল, কিন্তু কবিতার মনে ধীরে ধীরে এক নতুন ভাবনা জন্ম নিতে শুরু করেছিল, কারণ সে অনুভব করেছিল যে পৃথিবীতে সবথেকে বেশি ক্ষমতা সেই মানুষের কাছে থাকে যার হাতে আইন আর অধিকার থাকে। কয়েক সপ্তাহ পর কবিতা একদিন হঠাৎ রমেশকে বলল যে সে পড়াশোনা করতে চায়। রমেশ প্রথমে কিছুটা অবাক হল, কারণ তাদের আর্থিক অবস্থা আগে থেকেই খুব খারাপ ছিল এবং পড়াশোনার খরচ চালানো সহজ ছিল না। কিন্তু কবিতা শান্ত গলায় বলল যে যদি সে না পড়ে তবে জীবনভর মানুষ তাকে এভাবেই দুর্বল ভাববে। সে বলল যে যেদিন সে ওই থানায় দাঁড়িয়েছিল সেদিন সে প্রথমবার অনুভব করেছিল যে একজন সাধারণ মানুষের আওয়াজ কত দুর্বল হয়, এবং যদি তার কাছে কোনো পদ বা অধিকার না থাকে তবে তার কথা শোনার কেউ থাকে না। রমেশ কিছুক্ষণ ভাবার পর তার চোখের দিকে তাকিয়ে বলল যে যদি সে সত্যিই পড়তে চায় তবে সে সব রকম চেষ্টা করবে যাতে তার স্বপ্ন পূরণ হতে পারে। সেই দিন থেকেই কবিতা নিজের জীবনের দিক পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়ে নিল। দিনে সে ঘরের টুকিটাকি কাজ করত আর সন্ধ্যায় বই নিয়ে বসে যেত।
গর্ভের শেষ মাসগুলোতেও সে পড়াশুনো ছাড়েনি, কারণ এখন তার ভেতরে শুধু এক মা নয়, বরং এমন এক নারী জেগে উঠেছিল যে নিজের অপমানকে শক্তিতে বদলাতে চেয়েছিল। কয়েক মাস পর সে এক পুত্র সন্তানের জন্ম দিল, এবং যখন সে প্রথমবার নিজের বাচ্চাকে কোলে নিল, তখন তার চোখে এক অদ্ভুত চমক ছিল, কারণ এখন তার কাছে শক্তিশালী হওয়ার আরও একটা কারণ ছিল। সে চেয়েছিল তার সন্তান যেন এমন এক পৃথিবীতে বড় হয় যেখানে তার মাকে কেউ দুর্বল বা অসহায় ভেবে অপমান করতে না পারে। ধীরে ধীরে সময় কাটতে লাগল, এবং বাচ্চার সাথে সাথে কবিতার পড়াশোনাও এগিয়ে চলল। অনেক সময় টাকার অভাব হতো, অনেক সময় সমাজের মানুষরা খোঁটা দিত যে এক গরিব মহিলা পড়ে আর কি করবে, কিন্তু প্রতিবার কবিতার সেই রাতের লকআপের কথা মনে পড়ে যেত, এবং সেই স্মৃতি তার ভেতরে এক নতুন এনার্জি ভরে দিত। বছরের পর বছর পেরিয়ে গেল, এবং ধীরে ধীরে সেই দিনটিও এলো যখন কবিতা প্রশাসনিক সেবার পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিল। এই সিদ্ধান্ত সহজ ছিল না, কারণ সেই পরীক্ষার প্রস্তুতির জন্য অনেক পরিশ্রম আর ধৈর্যের প্রয়োজন ছিল। কিন্তু কবিতা ঠিক করে নিয়েছিল যে এখন সে শুধু নিজের জীবন নয়, বরং নিজের আত্মমর্যাদার লড়াই লড়ছে। দিনে সে নিজের বাচ্চার দেখাশোনা করত, আর রাতে অনেক দেরি পর্যন্ত পড়াশোনা করত। অনেক সময় ক্লান্তি এত বেশি হতো যে চোখ বন্ধ হয়ে আসত, কিন্তু ঠিক সেই সময় তার মনে পড়ে যায় কিভাবে এক ভুল সন্দেহের কারণে তাকে চোর বানিয়ে লকআপে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, এবং সেই স্মৃতি তাকে আবার বই খোলার শক্তি দিত। সময়ের গতি ধীরে ধীরে এগোতে থাকল, এবং কয়েক বছরের কঠিন পরিশ্রমের পর অবশেষে সেই দিনটিও এলো যখন পরীক্ষার ফল প্রকাশিত হল। সেদিন যখন কবিতা কম্পিউটার স্ক্রিনে নিজের নাম দেখল, তখন কয়েক মুহূর্তের জন্য তার বিশ্বাসই হচ্ছিল না, কারণ তার পরিশ্রম সফল হয়েছিল এবং সে এখন প্রশাসনিক সেবায় নির্বাচিত হয়ে গিয়েছিল। সেই মুহূর্তে তার চোখের সামনে একসাথে অনেক দৃশ্য ঘুরে গেল। দারিদ্র্যের দিন, মানুষের কটু কথা, রাত জেগে পড়াশোনা, এবং সবথেকে বেশি সেই রাত যখন তাকে এক চোর ভেবে লকআপে বন্দী করা হয়েছিল। কিন্তু ভাগ্যের সবথেকে বড় মোড় তখনও বাকি ছিল, কারণ কয়েক বছর পর যখন তার প্রথম বড় পোস্টিংয়ের অর্ডার এলো, তাতে যে শহরের নাম লেখা ছিল তা পড়ে সে কয়েক মুহূর্তের জন্য পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। সেই কাগজে পরিষ্কার লেখা ছিল যে তার নতুন নিয়োগ আমেদাবাদ জেলায় সিনিয়র প্রশাসনিক আধিকারিক হিসেবে করা হচ্ছে। সেই একই শহর, সেই একই জায়গা যেখানে কখনো তাকে কোনো অপরাধ ছাড়াই অপরাধী বানিয়ে দেওয়া হয়েছিল। আমেদাবাদ শহরের সকালটা সেদিন কিছু আলাদা মনে হচ্ছিল, কারণ বর্ষার হালকা ঠান্ডা বাতাস পুরো শহরে ঘুরে বেড়াচ্ছিল। রাস্তাগুলো রাতের বৃষ্টির কারণে কিছুটা ঝকঝক করছিল, এবং সরকারি দপ্তরগুলোর বাইরে প্রতিদিনের মতো কর্মীদের ব্যস্ততা শুরু হয়ে গিয়েছিল। কিন্তু শহরের প্রশাসনিক সদর দপ্তরের বাইরে আজ পরিবেশ কিছুটা বেশি গম্ভীর ছিল, কারণ একজন নতুন সিনিয়র অফিসার নিজের দায়িত্ব গ্রহণ করতে চলেছিলেন, এবং অনেক বিভাগের অফিসাররা সেখানে আগে থেকেই জড়ো হয়ে তার আসার অপেক্ষা করছিলেন। কারোর তখনও এটা ধারণা ছিল না যে সেই অফিসারের জীবনের সবথেকে গভীর গল্প এই শহরেরই এক পুরনো ঘটনার সাথে যুক্ত। কালো রঙের সরকারি গাড়ি ধীরে ধীরে সদর দপ্তরের গেটের সামনে এসে থামল, এবং গাড়ির দরজা খুলল। বাইরে নামল এক আত্মবিশ্বাসে ভরপুর মহিলা, যার চোখে দৃঢ়তা আর মুখে এক শান্ত গাম্ভীর্য ছিল। সেই কবিতাই ছিল যে অনেক বছর আগে এই শহরেরই এক ভিড়ভাট্টাপূর্ণ রাস্তায় অসহায় হয়ে দাঁড়িয়েছিল, এবং যাকে এক ভুল সন্দেহের কারণে চোর ভেবে থানার লকআপে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আজ সময় এমন এক চক্র পূরণ করেছিল যে সেই মহিলাই এখন জেলার এক বড় প্রশাসনিক অফিসার হয়ে ফিরে এসেছে, এবং তার একটি সিদ্ধান্তে অনেক মানুষের ভাগ্য বদলে যেতে পারে। সদর দপ্তরের ভেতরে পা রাখতেই কর্মীরা সম্মানের সাথে তাকে নমস্কার জানালো, এবং আনুষ্ঠানিক সংবর্ধনার পর তাকে তার অফিসের ঘরে নিয়ে যাওয়া হলো। বড় ঘরের সেই চেয়ারে বসার সময় তার মনে এক অদ্ভুত অনুভূতি হলো, কারণ সে কখনো ভাবেনি জীবন তাকে এত দূর পর্যন্ত নিয়ে আসবে। কয়েক মুহূর্তের জন্য তার চোখের সামনে সেই পুরনো রাতটা ঘুরে গেল, যখন সে ঠান্ডা মেঝেতে বসে কাঁদছিল, আর আজ সেই শহরই তার সামনে এক নতুন পরিচয়ের সাথে দাঁড়িয়ে আছে। কিছুদিন পর তাকে শহরের বিভিন্ন বিভাগের পরিদর্শন করতে হতো, এবং সেই ক্রমেই পুলিশ বিভাগের পর্যালোচনা মিটিংও রাখা হয়েছিল। মিটিংয়ের জন্য শহরের অনেক পুলিশ অফিসার সদর দফতরে পৌঁছল, এবং তাদের মধ্যে এমন এক মুখও ছিল যা সময়ের সাথে কিছুটা বদলে গেলেও তার পরিচয় এখনও একই ছিল। সে ইন্সপেক্টর বিক্রম সিং ছিল, যে কয়েক বছর আগে কোনো তদন্ত ছাড়াই কবিতাকে চোর ভেবে লকআপে ঢুকিয়ে দিয়েছিল। আজ সেও এই মিটিংয়ে উপস্থিত ছিল,
কিন্তু তার এখনও এটা ধারণা ছিল না যে অফিসারের সামনে সে রিপোর্ট পেশ করতে চলেছে সে সেই মহিলাই যাকে সে কখনো সিকিম পেছনে দাঁড় করিয়েছিল। মিটিং শুরু হলো এবং একে একে অফিসাররা তাদের রিপোর্ট পেশ করতে লাগল। যখন বিক্রম সিংয়ের পালা এলো তখন সে ফাইল নিয়ে এগিয়ে গেল এবং যেমনই সে মাথা তুলে সামনে বসা অফিসারের দিকে তাকালো তার হাত কয়েক মুহূর্তের জন্য থেমে গেল, কারণ সামনে বসা মহিলার মুখ তার কোথাও দেখা মনে হলো। সে কয়েক সেকেন্ড গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে রইল এবং হঠাৎ তার মুখের রং বদলে গেল, কারণ এখন তার পরিষ্কার মনে পড়ে গিয়েছে যে এটি সেই মহিলাই যাকে কয়েক বছর আগেই সে চুরির সন্দেহে গ্রেপ্তার করেছিল। ঘরের বাকিদের হয়তো এই বিষয়ে কোনো ধারণা ছিল না, কিন্তু বিক্রম সিংয়ের মনে সেই মুহূর্তে যেন এক তুফান উঠে গিয়েছিল, কারণ সময় এমন এক পরিস্থিতি তৈরি করেছিল যা সে কখনো কল্পনাও করেনি। সেই মহিলা যাকে সে এক দুর্বল আর অসহায় আসামি ভেবেছিল আজ তার সামনে এক সিনিয়র অফিসারের চেয়ারে বসেছিল এবং পুরো ঘরের নজর তার উপরেই ছিল। তার হাতে ধরা ফাইল সামান্য কাঁপতে লাগল, কিন্তু সে নিজেকে সামলানোর চেষ্টা করল এবং রিপোর্ট পড়তে শুরু করল। কবিতা শান্ত মুখে তার পুরো রিপোর্ট শুনল। তার মনে সেই পুরনো রাতের স্মৃতি নিশ্চয়ই ঘুরছিল, কিন্তু তার মুখে কোনো ধরনের রাগ বা তিক্ততা দেখা যাচ্ছিল না, কারণ এই বছরগুলোতে সে শুধু পড়াশোনাই শেখেনি, বরং ধৈর্য আর বিচারবুদ্ধিও শিখেছে। যখন বিক্রম সিংয়ের রিপোর্ট শেষ হল তখন ঘরে কয়েক মুহূর্তের স্তব্ধতা রইল, আর তারপর কবিতা ধীরে ধীরে বলল যে আইনের শক্তি শুধু অপরাধীদের ধরাতে নয়, বরং নির্দোষ মানুষদের রক্ষা করাতেও হয়। আর একটি ছোট্ট অবহেলা কোনো মানুষের পুরো জীবনকে যন্ত্রণায় বদলে দিতে পারে। তার আওয়াজ শান্ত ছিল, কিন্তু শব্দগুলো এত গভীর ছিল যে ঘরে বসা সব অফিসাররা মনোযোগ দিয়ে তার কথা শুনছিল। সে আরও বলল যে পুলিশের দায়িত্ব শুধু সন্দেহের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া নয়, বরং সত্য পর্যন্ত পৌঁছানো, কারণ কখনো কখনো একটি ভুল সিদ্ধান্ত কোনো গরিব ও দুর্বল মানুষের সম্মানকে চিরকালের জন্য ভেঙে দেয়। কথা বলার সময় তার নজর কয়েক সেকেন্ডের জন্য বিক্রম সিংয়ের উপর স্থির হল, এবং হয়তো সেটাই সেই মুহূর্ত ছিল যখন বিক্রম সিং নিজের পুরনো ভুল পুরোপুরি মনে করতে পারল। মিটিং শেষ হবার পর সব অফিসাররা ধীরে ধীরে বাইরে যেতে লাগল, কিন্তু বিক্রম সিং কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল এবং তারপর সাহস সঞ্চয় করে কবিতার কাছে এলো। তার আওয়াজ আগের মতো কড়া ছিল না, বরং তাতে এক ভারী ভাব ছিল। সে নিচু গলায় বলল যে হয়তো সে তাকে চিনে ফেলেছে এবং সে বছর কয়েক আগে যা করেছিল তা এক মস্ত বড় ভুল ছিল, যার জন্য সে আজও লজ্জিত। সে বলল যে সেই সময় সে শুধু সন্দেহের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছিল এবং এটা না ভেবেই যে সামনে দাঁড়িয়ে থাকা মহিলার জীবনের উপর তার কী প্রভাব পড়বে। কবিতা কয়েক মুহূর্ত চুপ রইল এবং তারপর খুব শান্ত গলায় বলল যে জীবনে প্রত্যেক মানুষের দ্বারাই ভুল হয়, কিন্তু আসল তফাৎ এই যে সে সেই ভুল থেকে কি শেখে। সে বলল যে যদি সেই রাতের ঘটনা না ঘটে তবে হয়তো সে কখনো এটা অনুভব করতে পারত না যে একজন সাধারণ মানুষের জন্য বিচার কতটা জরুরি, এবং হয়তো সেই ব্যথাই তাকে এখানে নিয়ে এসেছে। তার শব্দে রাগ ছিল না, বরং এক গভীর সত্য ছিল যা বিক্রম সিংকে আরও বেশি নত করে দিল। কিছুক্ষণ পর বিক্রম সিং মাথা নিচু করে তার কাছে ক্ষমা চাইল এবং ঘর থেকে বেরিয়ে গেল। কবিতা জানলার বাইরে তাকাতে তাকাতে এক লম্বা শ্বাস নিল, কারণ অনেক বছর ধরে তার মনের ভেতর যে ভারী ভাব ছিল তা আজ কিছুটা হালকা হয়ে গেল। সে অনুভব করল যে জীবনের সবথেকে বড় প্রতিশোধ কাউকে সাজা দেওয়া নয়, বরং নিজেকে এত শক্তিশালী বানিয়ে নেওয়া যাতে সেই সব লোক যারা একসময় আপনাকে দুর্বল ভাবত একদিন তারাই আপনার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আমেদাবাদ শহরের রাস্তাগুলো আগের মতোই চলতে থাকল। মানুষ নিজের কাজে ব্যস্ত রইল, কিন্তু সেদিন এক গল্প তার সবথেকে গভীর মোড়ে পৌঁছে শেষ হল, কারণ এক গর্ভবতী মহিলা যাকে কখনো চোর ভেবে লকআপে বন্দী করা হয়েছিল, সেই মহিলাই বছর কয়েক পর সেই শহরেই বিচার আর দায়িত্বের সবথেকে উঁচু চেয়ারে বসেছিল। আর তার জীবন এটা প্রমাণ করে দিয়েছিল যে কখনো কখনো ভাগ্য মানুষকে ফেলে দেয় না, বরং তাকে এত শক্তিশালী করার জন্য পরীক্ষা নেয় যাতে সে একদিন নিজেই নিজের পরিচয় বানিয়ে পৃথিবীর সামনে দাঁড়াতে পারে।